এখন আমরা ভেরিয়েবলস এন্ড ফাংশন এর কনসেপ্টটাকে আমরা একটু নেওয়ার চেষ্টা করব। এটা ধরতে পারো ম্যাথমেটিক্যাল ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। তো তার অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে ফিজিক্সে কিভাবে অ্যাপ্লাই করব তার আগে ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলোকে আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে। প্রথমে আমি ভেরিয়েবলসে আসছি। ভেরিয়েবলে দুটো পার্ট থাকে, দুটো ক্লাসিফিকেশন থাকে, নিশ্চয়ই জানো সেটা। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বিষয়টা কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা কি, ডিফারেন্সটা কি? সাপোজ ধরো আমি বললাম যে কোনো একটা ছেলে বা কোনো একজন সাইক্লিস্ট, সে হয়তো একটা সার্টেন টাইমের চেঞ্জের সাথে সাথে ওর পজিশনের চেঞ্জ হচ্ছে, মানে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা ওর ডিস্টেন্স ট্রাভেল করছে। তার মানে ওর মধ্যে একটা স্পিড জেনারেট করছে বা একটা ভেলোসিটি জেনারেট করছে। বা ধরো ভেলোসিটিটা এবার ধরো ডিরেকশনে চেঞ্জ হলো বা ম্যাগনিটিউডে চেঞ্জ হলো, তখন আমরা বলছি ওর মধ্যে একটা অ্যাসেলারেশন ডেভেলপ করছে বা রিটার্ডেশন ডেভেলপ করছে, সেটাও আমরা বলতে পারি। তারপরে এই যে ডিসপ্লেসমেন্ট বা ধরো এই যে ভেলোসিটি বা ধরো এই যে অ্যাসেলারেশন, এই সব কিছুই কিন্তু আমি মেজার করতে পারি টাইমের উপর ডিপেন্ড করে। কারণ এগুলো সব, এই যে প্যারামিটারস গুলো, এই যে ভেরিয়েবলস গুলো, এগুলো সবকিছুই কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে আছে। আমি একটা ধরো তোমার কোনো কারণে কোনো কিছুর একটা মেজারমেন্ট করার জন্য তুমি স্টপ ওয়াচ ইউজ করছো, মানে তুমি ঘড়ি দেখছো যে দেখি তো তার মানে ও 60 সেকেন্ডে বা 40 সেকেন্ডে এই ডিসপ্লেসমেন্টটা ওর হয়েছে, তাহলে পার সেকেন্ডে কত হচ্ছে, তাহলে তুমি টাইমের উপর ডিপেন্ড করে তুমি জাস্টিফাই করছো। টাইম অ্যান্ড টায়ার্স ওয়েট ফর নান। টাইম তো কারোর উপর কারোর জন্য ওয়েটও করবে না, কারোর উপর ডিপেন্ডও করবে না। বাকি যে ফিজিক্যাল ভেরিয়েবলস গুলো রয়েছে, যেগুলোর নাম আমি একটু আগে বললাম, ভেলোসিটি, অ্যাসেলারেশন, রিটার্ডেশন, এটসেট্রা, তো এগুলো সব টাইমের উপর ডিপেন্ড করে আছে। তাহলে টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, whereas velocity, speed, retardation, acceleration, যাই বলো না, ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স, এরা সবাই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর ডিপেন্ড করে আছে? টাইমের উপর ডিপেন্ড করে আছে। তো এই ব্যাপারটা তোমরা জানো, তাও আমি আরেকবার, যেহেতু ক্যালকুলাসের মধ্যে আমরা আজকে ঢুকবো, এই পার্টগুলোকে আমি আরেকটু ব্রাশ আপ করি। তো দেখো, এবার যখন আমাকে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে ম্যাথমেটিক্যাল রিলেশন যখন আমাকে লিখতে হবে, তখন আমি কি ফর্মে লিখব? তখন ফাংশনের ফর্মে লিখব। ফাংশন, ঠিক আছে, টার্মটাকে খেয়াল রাখবে, ফাংশনের ফর্মে লিখব। এখানে দেখো y is equal to fx, এখানে এই f টাই হচ্ছে ফাংশন। কিরকম ব্যাপার দেখো, y হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে x কিন্তু y এর উপরে ডিপেন্ড করছে না, y কিন্তু x এর উপরে ডিপেন্ড করে যাচ্ছে। y is depending upon x। কিভাবে ডিপেন্ড করতে পারে? আমি নিচে দুটো ইকুয়েশন লিখেছি, এরকম আরো অজস্র ইকুয়েশন হতে পারে। দুটো ইকুয়েশন দেখো, y is equal to x cube minus 2x square plus 3x plus 4 and y is equal to x square plus 2। খেয়াল করে দেখো, রাইট সাইডে x এর বিভিন্ন ফর্ম গুলো রয়েছে, পাওয়ার গুলো রয়েছে। উপরের ইকুয়েশনে x এর ম্যাক্সিমাম পাওয়ার 3, নিচের ইকুয়েশনটায় দেখো x এর ম্যাক্সিমাম পাওয়ার 2। এছাড়া এখানে বিভিন্ন কনস্ট্যান্ট গুলো রয়েছে, কোএফিশিয়েন্টে কনস্ট্যান্ট গুলো রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, প্লাস একটা শুধু কনস্ট্যান্ট 4 রয়েছে, এই সমস্ত। তাহলে আমি যদি ধরো আমি এই ইকুয়েশনটাকেই ধরছি, ভ্যালু পুট করে বুঝতে এই ইকুয়েশনটাতেই সুবিধা, আমি এই ইকুয়েশনটাকেই ধরো ধরছি। আমি যদি এখানে x এর ভ্যালু 0 পুট করি, ঠিক আছে, x এর ভ্যালু যদি আমি 0 পুট করি, তাহলে y is equal to কত আসে? 2। x এর ভ্যালু যদি আমি 1 পুট করি, তাহলে y is equal to কত আসে? 3। x এর ভ্যালু যদি আমি 3 পুট করি, তাহলে 3 3 is 9 plus 2, that is 11। y এর ভ্যালু কত আসে? 11।
তার মানে by putting the different values of x we can get also the different values of y. x এর ডিফারেন্ট ভ্যালু পুট করে আমরা y এর ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তার মানে আমরা y কে কিন্তু ডাইরেক্টলি রেগুলেট বা টিউনিং কিন্তু করছি না, আমরা x কে টিউনিং করছি। যেমন মনে করো তোমার বাড়িতে ফ্যান ঘুরছে, ফ্যানের স্পিড তোমাকে বাড়াতে হবে, ঠিক আছে, বা ফ্যানের স্পিড কমাতে হবে। তুমি নিশ্চয়ই খাটের উপরে একটা চেয়ার নিয়ে উপরে ফ্যানের ব্লেড ধরে তুমি স্পিড বাড়িয়ে দেবে বা কমাবে, এরকম নিশ্চয়ই করবে না। তুমি কি করবে, রেগুলেটরের নবটাকে তুমি ঘোরাবে ক্লকওয়াইজ বা অ্যান্টিক্লকওয়াইজ অ্যাকর্ডিং টু ইওর ডিমান্ড। এখানেও ঠিক সেরকম ব্যাপার, আমার y কে চেঞ্জ করতে হবে কিন্তু আমি x কে চিনি, ঠিক আছে, আমি x এর ভ্যালু চেঞ্জ করে দেবো, অটোমেটিক্যালি y এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কেন? তার কারণ y x এর উপর ডিপেন্ড করে আছে। তো এবার তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্যাপারটা বুঝলে। আর এই যে ডিপেন্ডেন্সিটা মানে এই যে ফাংশনটা, পরবর্তীকালে যখন আরো ম্যাথমেটিক্স করবে, ফিজিক্স যখন পড়বে, তখন দেখবে তোমাকে এরকম বলবে যে এই ফাংশনটা কি দিয়েছে রে, ফাংশন দিয়েছে মানে রিলেশনটা কি দিয়েছে রে, এরকম ব্যাপার, ঠিক আছে। আমার মনে করো তোমার কোনো একজন বন্ধুর সঙ্গে আমার দেখা করার খুব দরকার বা কথা বলার দরকার, আমি জানি যে তোমার সঙ্গে তার রিলেশন খুব ভালো, আমি অটোমেটিক্যালি তাহলে তোমাকে তখন বলবো যে একটু অমুককে একটুখানি বলো তো, আমাকে একবার একটু ফোন করতে বা আমার সঙ্গে যোগাযোগ করতে। তখন আমি তোমার সঙ্গে তার রিলেশন কিরকম জানি। এবার আমি যদি জানি যে তোমার সঙ্গে তার রিলেশন ভালো না বা কথাবার্তা হয় না, তাহলে তোমাকে বলবো না। তো তার মানে এই যে রিলেশন, যেটাকে আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে রিলেশন বলি, ম্যাথমেটিক্স তো নর্মাল ল্যাঙ্গুয়েজ ফলো করবে না, ম্যাথমেটিক্স তখন বলবে হচ্ছে ফাংশন, ঠিক আছে। তাহলে এই যে আমি ফাংশন যেটা বললাম, ফাংশনটা এই প্রান্তটাকে দেখে আটকে ওঠার কোনো কারণ নেই। ফাংশন মানে হচ্ছে রিলেশন, সম্পর্ক, ঠিক আছে, পাতি বাংলার সম্পর্ক, রিলেশন। তাহলে এখানে ফাংশনটা কি রকম, দেখো এখানে এক রকমের ফাংশন আছে, এখানে এক রকমের ফাংশন আছে। ফাংশন যেরকম থাকুক না কেন, ফাংশনের ফরম্যাট যেরকম থাকুক না কেন, এই ব্যাপারটা ক্লিয়ার যে এখানে কিন্তু ভাই এখানে যে রিলেশনটা আছে সেখানে কিন্তু x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি y ডিফারেন্ট ভ্যালু পাবো। সাধারণত ইকুয়েশন যখন লেখা হয় তখন হচ্ছে ইকুয়েশনের যে ইকুয়াল সাইনের লেফট সাইডে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর ইকুয়াল সাইনের রাইট সাইডে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি কি ফর্মে আছে, কি এক্সপ্রেশনে আছে, সেই ফর্ম বা সেই স্ট্রাকচারটাকে লেখা হয়, যাতে করে তুমি লেফট সাইডে যে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি তুমি লিখেছো তার ডিফারেন্ট ভ্যালুগুলো তুমি যাতে পাও। তাহলে গেল ফাংশনের ব্যাপার, গেল ভেরিয়েবলস এর ব্যাপার, গেল। Now we are moving to the concept of drawing graphs. দেখো গ্রাফ প্লট করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি আর ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি যেগুলো আমরা দেখলাম, গ্রাফ প্লট করার সময় একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে হরাইজন্টাল যে অ্যাক্সিসটা, হরাইজন্টাল অ্যাক্সিসে কিন্তু সব সময় আমাকে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিকে প্লট করতে হবে। আর ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা আছে, সেই ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাকে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিকে প্লট করতে হবে। যদি জিজ্ঞাসা করো কেন স্যার, কেন উল্টোটা হবে না, তার কারণ হচ্ছে এই যে হরাইজন্টাল যে অ্যাক্সিসটা, এটা হচ্ছে বেসিক অ্যাক্সিস, মানে আমি ডিপেন্ডেন্ট কোয়ান্টিটির চেঞ্জটাকে আমি অবজার্ভ করব ডিপেন্ডিং আপন দ্য চেঞ্জ ইন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস। তাহলে আমি যার উপর ডিপেন্ড করে আমি গ্রাফটাকে প্লট করছি, তাকে আমি হরাইজন্টাল আমি রাখবো, তাহলে ওটা হচ্ছে বেসিক, ঠিক আছে। ঠিক যেমন ধরো মনে করো ভেলোসিটি আর টাইমের গ্রাফ প্লট করতে বলেছে, তুমি হরাইজন্টাল অ্যাক্সিসে তোমাকে তাহলে রাখতে হবে টাইম, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে তোমাকে রাখতে হবে ভেলোসিটি, উল্টোটা কোনো সময় করা যাবে না, ঠিক সেরকম। এবার আমি এখানে দেখো একটা ব্যাপার হচ্ছে গ্রাফটাতে, একটু গ্রাফটা অন্যান্য গ্রাফের মতো না, মানে নরমাল যে স্ট্রেট লাইন গ্রাফ যেগুলোকে আমরা জানি, মানে মনে করো y ভার্সেস x, ধর আমি নরমাল একটা স্ট্রেট লাইন গ্রাফ যদি আমি নিই, তাহলে যে পয়েন্টই আমি বলি না কেন, প্রতিটা পয়েন্টে দেখো থিটার ভ্যালু হচ্ছে সেম। থিটার ভ্যালু সেম মানে tan থিটার ভ্যালু সেম। tan থিটাটাকে আমরা কি বলি, tan থিটাকে আমরা বলি হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। সাপোজ ধরো মনে করো এখানে থিটার ভ্যালু
কত বলছি, ধরো থিটার ভ্যালু সাপোজ ধরো এখানে 30 ডিগ্রি। তো তারপর প্রতিটা পয়েন্টেই এখানে তাহলে প্রতিটা পয়েন্টে তাহলে এখানে স্লোপ বা গ্রেডিয়েন্ট হচ্ছে tan 30 ডিগ্রি। ঠিক আছে, যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিটা পয়েন্টে তাহলে tan 45 ডিগ্রি। তো এগুলোকে নিয়ে অতটা বেশি সমস্যা হয় না। সমস্যা কোথায় হয়, যদি এমন গ্রাফ থাকে যেখানে প্রতিটা পয়েন্টে স্লোপের ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, প্রতিটা পয়েন্টে স্লোপের ভ্যালু কি করে চেঞ্জ হবে, যেমন ধরো আমি এখানে একটা গ্রাফ প্লট করেছি, দেখে বুঝতেই পারছো একটা কার্ভ একটা শেপ রয়েছে। ঠিক আছে, এই যে গ্রাফটাকে দেখতে পাচ্ছ, এখানে যদি এর প্রতিটা পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, যেমন স্ট্রেট লাইন গ্রাফ হলে পরে আমাকে ট্যানজেন্ট ড্র করতে হবে না, যেটা স্ট্রেট লাইন ওটাই ট্যানজেন্ট। কিন্তু যদি আমার কার্ভ হয় গ্রাফটা, তাহলে আমাকে প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হবে। আমি যদি প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, সাপোজ ধরো এই যে গ্রাফটা আছে, এইরই একটা তোমার এই গ্রাফটাকে এখানে সিমুলেট করা হয়েছে। ধরো আমি P1 পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, P2 পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, নিচে দেখে বুঝতে পারছো, P3 পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম। ঠিক আছে, এই ট্যানজেন্ট গুলো দেখো এই যে হরিজন্টাল এক্স অ্যাক্সিস তার সঙ্গে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল ফর্ম করেছে। এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, এই অ্যাঙ্গেলটা যদি θ3 হয়, তাহলে কিন্তু এখানে θ1 not equals to θ2 not equals to θ3 হবে, which means tan θ1 not equals to tan θ2 not equals to tan θ3 হবে, which means প্রতিটা পয়েন্টে তার মানে P1 P2 P3 প্রতিটা পয়েন্টে তার মানে স্লোপের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, স্লোপের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে স্লোপের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখান থেকে তাহলে আমার আউটকামটা কি, স্লোপের ভ্যালু যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তাহলে মানে কনস্ট্যান্ট স্লোপ যে থাকছে না, এটাতে যেরকম কনস্ট্যান্ট স্লোপ, এটাতে যেরকম কনস্ট্যান্ট স্লোপ, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট স্লোপ, কিন্তু এটাতে যেরকম কনস্ট্যান্ট স্লোপ হচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে তখন একটু ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনটা একটু অন্যরকম ভাবে করতে হবে, যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনটা আজকে আমরা শিখবো বলে এতগুলো কথা আগে বলা হলো। কিরকম ভাবে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা করব, দেখো আমি এখানে একটা গ্রাফ প্লট করেছি, যে গ্রাফটাতে কোন একটা পয়েন্ট আমার মনে হয় যে আমি এই পয়েন্টে নেব, এই পয়েন্টে আমি নিয়েছি, এটা জেনারেল কেস স্টাডি করছি বলে পয়েন্টটা আমার মনে হচ্ছে নেব, এই পয়েন্টটা আমি নিয়েছি, পয়েন্টটা আমি একটা ট্যানজেন্ট ড্র করেছি। এবার এই যে ট্যানজেন্টটা আমি ড্র করেছি, ট্যানজেন্টের এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। এই যে ভার্টিক্যাল যে লাইন সেটা হচ্ছে ডেল্টা ওয়াই, কেন, কারণ এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ওয়াই ভেরিয়েবলের চেঞ্জকে, ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ওয়াই ভেরিয়েবলের চেঞ্জকে ডিনোট করছে, আর হরিজন্টাল যে লাইনটা সেটা হচ্ছে তোমার এক্স ভেরিয়েবলের চেঞ্জকে ডিনোট করছে। যদি তোমার মনে হয় তুমি এখানটা পারপেন্ডিকুলার ড্র করে নিতে পারো, স্যার কি বলছে কিছু বুঝতে পারছি না, যদি এরকম মনে হয় তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করে নাও। দেখো খেয়াল করো, এটা হচ্ছে ডেল্টা ওয়াই, ঠিক আছে, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নাও, দেখো এটা হচ্ছে ডেল্টা এক্স, বুঝা গেল? তো তাহলে পরে হচ্ছে এই জিনিসটা তাহলে দাঁড়ালো হচ্ছে ডেল্টা ওয়াই, আর এটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে যদি আমি এখান থেকে স্লোপ বা গ্রেডিয়েন্টটাকে ফাইন্ড করি, তাহলে সেটা তাহলে কি রকম হচ্ছে, tan theta is equal to delta y by delta x perpendicular by base delta y by delta x। এই যে delta y by delta x, delta y by delta x, এই delta y by delta x টা ধর আমি একটু ইউনিটারি মেথডে বুঝি, ঠিক আছে, ইউনিটারি মেথডে যদি আমি বুঝি তাহলে ব্যাপারটা কি রকম, ডেল্টা y বাই ডেল্টা x বিষয়টা কি রকম দাঁড়াচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ যদি ডেল্টা x হয়, ডেল্টা মানে চেঞ্জ, এটা তো জানো, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ যদি ডেল্টা x হয়, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ হচ্ছে ডেল্টা y। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ যদি 1 হয়, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ হচ্ছে ডেল্টা y বাই ডেল্টা x। তাহলে delta y by delta x represents how much the dependent variable changes, মানে delta y, ঠিক আছে, how much the dependent variable changes per unit change, per unit change of independent variable,
ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা আছে এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার চেঞ্জ কত ডেল্টা x, তার ডেল্টা x চেঞ্জের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ হয়েছে ডেল্টা y। তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইউনিট চেঞ্জ হয় মানে ওয়ান চেঞ্জ যদি হয় তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কতটা চেঞ্জ হবে ডেল্টা y বাই ডেল্টা x। বোঝা গেল? তাহলে একটা মজার জিনিস দেখো, যদি আমি এখানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ করতাম, ঠিক আছে, যদি আমি এগুলো ডিটেইলস আরো পরে বোঝাবো, তাই একবার বোঝাচ্ছি যখন এসেন্সটাকে নিয়ে নাও। আমি যদি এখানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ করতাম তাহলে পরে আমার এখানে আসতো ডেল্টা v ডিভাইডেড বাই ডেল্টা t। ডেল্টা v মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি, ডেল্টা t মানে কি চেঞ্জ ইন টাইম। তাহলে তখন স্লোপটা দাঁড়াতো অ্যাসিলারেশন, ঠিক আছে, স্লোপটা তাহলে দাঁড়াতো অ্যাসিলারেশন। তো তাহলে পরে দেখো খেয়াল করে অ্যাসিলারেশন ব্যাপারটা তো তাই, চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট চেঞ্জ ইন টাইম, তাই না? তো ঠিক সেরকম একটা ব্যাপার। আমরা এইগুলোকে পরে সব ফিজিক্সের সঙ্গে কানেক্ট করব, এখন আমরা ম্যাথমেটিক্সটাই বুঝছি মেইনলি। তো এবার তাহলে এই হচ্ছে গেল। তাহলে আমরা এখান থেকে আমরা তাহলে স্লোপটাকে দেখলাম। স্লোপ মানে হচ্ছে তার মানে যেটাকে অ্যাকচুয়ালি ফাইন্ড করেছি ম্যাথমেটিক্যালি, তার ল্যাঙ্গুয়েজটাকে আমরা বুঝলাম যে তার মানে স্লোপটা এটা ফাইন্ড করেছি, ওটা তাহলে স্লোপটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জকে বোঝাচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জকে বোঝাচ্ছে, ঠিক আছে। কার উপর ডিপেন্ড করে বোঝাচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইউনিট চেঞ্জের উপর ডিপেন্ড করে বোঝাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইউনিট চেঞ্জ মানে ওয়ান ইউনিট চেঞ্জ, এক ওয়ান চেঞ্জের জন্য কতটা চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে বোঝাচ্ছে। ভালো কথা। এবার একটা ব্যাপার হচ্ছে এই যে গ্রাফটাকে দেখছো, যে গ্রাফটাকে আমি প্লট করেছি এখানে, তার নাহলে আমি এখানে একটা আমার নিজের ইচ্ছে মতো একটা পয়েন্ট চুজ করেছি, বা এখানে আমার P1 P2 P3 একটু গ্যাপ দিয়ে দিয়ে তিনটে পয়েন্ট আমি চুজ করেছি। কিন্তু এখানে এই যে গ্রাফের যে স্লোপটা যে চেঞ্জ হয়েছে, যার জন্য আমরা বলেছি ভেরিয়েবল স্লোপ, এই যে স্লোপটা যে চেঞ্জ হচ্ছে সেটা তো হট করে চেঞ্জ হয়ে যায়নি, প্রতিটা মাইক্রো স্টেটে চেঞ্জ হয়েছে। কি টার্ম বললাম মনে থাকবে? আমি এখানে যে গ্রাফটা প্লট করেছি এটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক্যাল ভিউ, ম্যাক্রো মানে বড়, ম্যাক্রোস্কোপিক্যাল ভিউ। কিন্তু এই যে চেঞ্জটা যেটা হয়েছে, চেঞ্জটা কিন্তু প্রতিটা মাইক্রো 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 ছোট 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 জায়গাতে চেঞ্জ হয়ে কিন্তু এই চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। রোজ ধরো তুমি পড়াশোনাতে অল্প করে ধরো তুমি ফাঁকি দিচ্ছ, অল্প করে ফাঁকি দিচ্ছ, এই করতে দেখা গেল তোমার পড়াশোনার যে মেইন যে ট্র্যাকটা, এডুকেশন ট্র্যাকের তুমি বাইরে বেরিয়ে চলে গেলে, ঠিক আছে, এডুকেশনাল ম্যাপের বাইরে তুমি বেরিয়ে চলে গেলে। তাহলে এই যে তোমার যে হিউজ যে একটা চেঞ্জ হলো, একটা ভালো ছেলে যে ক্লাস 10 অবধি ভালো রেজাল্ট করেছিল, ইলেভেনে গিয়ে রোজ অল্প করে ফাঁকি দিতে দেখা গেল সে পুরো ট্র্যাকের বাইরে বেরিয়ে চলে গেল ফাইনালি এট দ্য এন্ড অফ দ্য সেশন। এই চেঞ্জটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যাল চেঞ্জ। বাইরের লোকেরা সেটাই দেখবে যে দেখেছো এত ভালো ছেলে, ফিজিক্স কি কঠিন সাবজেক্ট, কত কঠিন সাবজেক্ট, যে দেখো পড়তেই পারলো না সে ক্লাসে, তার ফিজিক্সটাই ছেড়ে বেরিয়ে চলে গেল। কিন্তু তোমাকে যিনি পড়াচ্ছেন, যিনি তোমাকে রোজ অবজার্ভ করছেন, প্রতিটা মাইক্রো স্টেটে যিনি তোমাকে অবজার্ভ করছেন, তিনি তো জানেন যে এমনি হয়নি, তুমি অল্প করে ফাঁকি দিয়েছো বলে ঘটনাটা ঘটেছে। এটাও ঠিক সেরকম ব্যাপার। এখানে এই যে ধরো তোমার এই যে চেঞ্জটাকে যেটাকে অবজার্ভ করছি, এটা হচ্ছে আমরা ম্যাক্রোস্কোপিক্যালি গ্রাফটাকে প্লট করেছি। আমরা এখানে ম্যাক্রোস্কোপিক্যালি গ্রাফটাকে প্লট করেছি, কিন্তু আমরা যদি চেঞ্জটাকে মাইক্রো স্টেটে যদি আমরা ব্রেক করি, যেটা দেখি তো প্রতিটা ছোট ছোট জায়গাতে কিরকম চেঞ্জ হয়েছে, তখন আমাদের ম্যাথমেটিক্সের একটা টুলের হেল্প নিতে হবে। ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশনের একটা টুল, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো যেরকম ম্যাথমেটিক্যাল টুল, ঠিক আছে। একটা ছোট বাচ্চা সে সবে যোগ করা শিখেছে, তাকে যদি তুমি বলো যে এরকম একটা গাছে 10টা আম আছে, তাহলে দুটো গাছে ওরকম ভাবে, আরেকটা গাছ আছে ওই গাছটা তো ওরকম 10টা আম আছে, আরেকটা গাছ আছে ওই গাছটা তো 10টা আম আছে, তাহলে টোটাল কটা আম আছে? সে এবার যোগ করছে 10টা প্লাস 10টা প্লাস 10টা 10 প্লাস 10 প্লাস 10 30। কিন্তু যে ধরো মাল্টিপ্লিকেশন শিখেছে সে তখন কি বলবে যে না সব প্রত্যেকটা গাছে 10টা করেই আছে, তাহলে 10 × 3 মানে 30। তো তার মানে এডিশনের থেকে আরেকটু অ্যাডভান্স টুল হয়ে গেল হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন। তা এই জিনিসগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল টুল।
ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা ম্যাথমেটিক্যাল টুল ইউজ করব। সেই টুলটা ইউজ করার টুলটার নাম কি সেটা আমি পরে বলছি, আগে ব্যাপারটাকে বোঝো। এই যে মাইক্রোস্ট্যাটে ব্রেক করার কথা যেটা আমি বললাম, দেখো এমন যদি হয় যে আমি এই ছোট 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 জায়গাগুলোতে কত চেঞ্জ হয়েছে সেটাকে মাপতে পারছি। ছোট্ট একটু জায়গা, আমি একটা ছোট্ট একটা পয়েন্ট, আমি একটা এমন একটা পয়েন্ট, এখানটা পয়েন্ট চুজ করলাম, তার ঠিক পরেই ধর আবার একটা, তারপরেই ইমিডিয়েটলি পরে একটা পয়েন্ট চুজ করলাম, এরকম ভাবে ছোট ছোট চেঞ্জ মাপছি। তখন কিন্তু সেক্ষেত্রে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জটাকে দেখছো ডেল্টা এক্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জটাকে যে দেখছো ডেল্টা এক্স, সেটাকেও তোমাকে কমিয়ে আনতে হবে, সেটাকেও তোমাকে কমিয়ে আনতে হবে, যেটাকে বলা হয় ফাইন টিউনিং করা। বুঝতে পেরেছো? ফাইন টিউনিং মানে ছোট 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 চেঞ্জের উপর জাস্টিফাই করছো। সেক্ষেত্রে if this change of delta x মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এই যে চেঞ্জটা, এটাকে যদি এরকম হয় যে if this change of delta x becomes so small that it tends to 0, এই ডেল্টা এক্স এই চেঞ্জটাকে আমি এতটাই কম চেঞ্জ ধরছি, এতটাই কম চেঞ্জ আমি ধরছি, যেটাকে আমি বলছি যে এতটাই কম, চেঞ্জটা এতটাই কম, প্রায় জিরোর কাছে, ইকুয়ালস টু 0 লিখিনি কিন্তু আমি, ইজ ইকুয়াল টু 0 কিন্তু আমি লিখিনি, টেন্ডস টু 0। ঠিক আছে? খুব ছোট মানে ইনফিনিটেসিমালি স্মল, ল্যাঙ্গুয়েজটা খেয়াল রাখবে, ইনফিনিটেসিমালি স্মল। যেমন ধরো তোমার ইনফাইনাইট, ইনফাইনাইট যেমন ধরো একটা লার্জ অ্যাসপেক্টে আমরা ইনফাইনাইট, ধরো আমি ইনফাইনাইট বললে পরে তোমাদের কাছে যেরকম ধরো একটা বিশাল বড় একটা ডেটার কথা তোমাদের মনে হয়, বিশাল বড় একটা নাম্বারের কথা মনে হয়, ঠিক সেরকম ইনফিনিটেসিমালি স্মল বলতে, ইনফিনিটেসিমালি স্মল বলতে খুব ছোট্ট একটা, মানে ঠিক ইনফাইনাইট যতটা বড়, ইনফিনিটেসিমালি স্মল হচ্ছে ঠিক ততটাই ছোট। তুমি যতটা ছোট বলে ভাবছো তার থেকেও ছোট। ঠিক আছে? তাহলে সেরকম ইনফিনিটেসিমালি স্মল চেঞ্জের জন্য যদি আমি মেজার করি, তাহলে তখন ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ তাহলে কিরকম হবে? লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0। ভালো করে খেয়াল করো আমি কিভাবে বলছি জিনিসটা। এলটি, এখানে এলটি মানে লিমিট, অনেক জায়গায় এলআইএম এই ফরম্যাটেও লেখে, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে change in y per unit change in x, where the change in x is so small that it tends to 0, x এর চেঞ্জের উপর ডিপেন্ড করে y এর চেঞ্জ ফাইন্ড করছি, যেখানে x এর চেঞ্জ খুব ছোট। কতটা ছোট? না 0 খুব কাছে, ভ্যালুটা হচ্ছে এতটাই ছোট যে প্রায় 0 বলা যায়, প্রায় 0 বলা যায়, পুরোপুরি 0 না কিন্তু অনেকটাই 0-র মতো। বোঝা গেল ব্যাপারটা? তো এবার এই যে জিনিসটা যেটা দেখছো, এটা হচ্ছে আমরা যে ফর্মটা ইউজ করলাম, এটাকে বলা হয়, এটা হচ্ছে লিমিটেড ল্যাঙ্গুয়েজ। আমি এখানে লিখেছি দেখো, ল্যাঙ্গুয়েজ অফ লিমিট। এবারে ল্যাঙ্গুয়েজ অফ লিমিটের থেকে তোমরা যেটাকে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বলে জানো, সেই ল্যাঙ্গুয়েজে আমরা চলে গেলাম। এই গোটা বিষয়টা মানেই হচ্ছে dy বাই dx। ঠিক আছে? এই গোটা বিষয়টা মানেই হচ্ছে dy বাই dx। এই dy বাই dx টাকে আরেকটু সুন্দর করে লেখা যায় ddx অফ y। ঠিক আছে? ddx অফ y। এখানে d টা এসে কোথা থেকে? ডেল্টা থেকে। dx টা এসে কোথা থেকে? ডেল্টা x এর থেকে। মনে করো আমি এখানে ভ্যাকেন্ট রাখলাম, কিছু রাখলাম না, তার মানে কি? তাহলে ল্যাঙ্গুয়েজটা কি দাঁড়াচ্ছে? তাহলে চেঞ্জ, ভালো করে খেয়াল করো, d ফর চেঞ্জ, চেঞ্জ ইন সামথিং, সামথিং এর জায়গা ফাঁকা, চেঞ্জ ইন সামথিং পার ইউনিট চেঞ্জ ইন x। সেই সামথিং এর জায়গাতে যদি আমি y রাখি, তাহলে চেঞ্জ ইন y পার ইউনিট চেঞ্জ ইন x, এটাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের ফর্ম। তাহলে এই যে ডিফারেন্সিয়েশন,
এই ডিফারেন্সিয়েশন এই টার্মটা এসে করতে গিয়ে ডিফারেন্সের থেকে টু ফাইন্ড দ্য ডিফারেন্স of a physical quantity or to find a difference of a physical variable depending upon the difference in other physical variable which is the independent variable এরকম ব্যাপার আমি কোনটা গ্যাসের টেম্পারেচার চেঞ্জ করলাম তো ওই টেম্পারেচার চেঞ্জ যদি আমি করি সেই টেম্পারেচার চেঞ্জের জন্য ভলিউমের চেঞ্জ হবে বোঝা গেল আমি কি বললাম টেম্পারেচার চেঞ্জের জন্য ভলিউমের চেঞ্জ হবে তাহলে আমি ভলিউমের চেঞ্জ মেজার করছি কার উপর ডিপেন্ড করে মেজার করছি টেম্পারেচারের চেঞ্জের উপর ডিপেন্ড করে আমি মেজার করছি এই হচ্ছে কনসেপ্ট ঠিক আছে তাহলে পরে ওখানে ভলিউমটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টেম্পারেচারের চেঞ্জ হয়েছে বলে ভলিউমের চেঞ্জ হয়েছে ওইজন্য টেম্পারেচারের যে চেঞ্জটা সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে গ্রাফ যদি ড্র করতে হয় তাহলে কি করতে হবে ভলিউমের যে চেঞ্জ মানে ভলিউমকে রাখতে হবে ভার্টিক্যাল অ্যাক্সিস আর টেম্পারেচার যেটা ইন্ডিপেন্ডেন্ট তাকে রাখতে হবে কোথায় হরিজন্টাল অ্যাক্সিস এই তো ব্যাপার সিম্পল তাহলে ডেরিভেটিভের যে মেইন গোলটা সেটা তাহলে কি চেঞ্জ ফাইন্ড করা ঠিক এরকম ভাবে আমরা নেক্সট যে ভিডিওগুলো যেগুলো তোমরা পাবে সেখানে দেখবে যে এই যে কনসেপ্টটা আছে তখন আমরা এত কিছু লিখবো না ইন্টারনাল ব্যাপারটা তো বুঝেই গেলে কেন কি করছি না করছি ঠিক সেরকম ভাবে তখন দেখবে তোমার টাইমের চেঞ্জের উপর ডিপেন্ড করে ভেলোসিটি চেঞ্জ ফাইন্ড করব যেটাকে বলবো অ্যাসিলারেশন টাইমের চেঞ্জের উপর ডিপেন্ড করে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ ফাইন্ড করব টাইমের চেঞ্জের উপর ডিপেন্ড করে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ ফাইন্ড করব যেটা আমরা বলবো ভেলোসিটি টাইমের চেঞ্জের উপর ডিপেন্ড করে আমরা ডিসটেন্সের চেঞ্জ ফাইন্ড করব যেটাকে বলবো স্পিড তার মানে আমরা ডিফারেন্সিয়েট করব আমাদের এমন অঙ্ক করতে হবে সেখানে এমন ফাংশন দেবে যেটা এরকম পাতি v u + at s u p + half at স্কয়ার ঠিক আছে v স্কয়ার u স্কয়ার + 2s st u + half at t - 1 এই ধরনের সিম্পল ইকুয়েশন ধরে করলে পরে হবে না ফাংশনের ফর্মে দিয়ে দেবে ফাংশনের ফর্মে যখনই আমাকে দেবে we have to take the help of differentiation or derivative we have to take the help of integration পরে ভিডিওগুলো যদি ওয়াচ করো পরে দেখো আমি ইন্টিগ্রেশন ফর্মটা তো আমরা যাব ঠিক আছে তাহলে আমরা যে পার্টটা শিখলাম আমি যেহেতু এটা একটা নতুন জিনিস আমি জাস্ট 1 মিনিটের মধ্যে ব্যাপারটাকে একটু সাম আপ করে দিচ্ছি তাহলে ফার্স্টে আমরা শিখলাম যে what is the classification of variables variables can be classified in two ways dependent variable and independent variable and their relation what is expressed in the language of mathematics is named as the function and while drawing a graph we have to plot the dependent variable along the vertical axis and we have to plot the independent variable along the horizontal axis এমন কিছু গ্রাফ আমরা পাবো যে গ্রাফে স্লোপ কনস্ট্যান্ট থাকবে না স্লোপ ভ্যারি করবে যখন স্লোপ ভ্যারি করবে তখন আমাদেরকে ট্যানজেন্ট ড্র করে দেখতে হবে চেক করতে হবে যদি আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি অনুযায়ী মুভ করি তো আমরা সেখান থেকে হচ্ছে আমরা ট্রিগোনোমেট্রি হেল্প নিলাম ট্রিগোনোমেট্রি হেল্প নিয়ে আমরা দেখলাম যে স্লোপটাকে কিভাবে tan θ দিয়ে আমরা ডিপেন্ড করতে পারছি সেটা নিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ সবই আমরা করলাম কিন্তু তাতেও আমরা স্যাটিসফাইড হলাম না আমাদের মনে হলো যে আমরা তো ম্যাক্রোস্কোপিক্যালি করলাম ম্যাক্রোস্কোপিক্যালি করতে পরে আমাদের কি করতে হবে ম্যাক্রোস্কোপিক্যালি আমাদের মুভ করার জন্য আমরা কোথায় এলাম ম্যাক্রোস্কোপিক্যালি মুভ করার জন্য আমরা চলে এলাম লিমিটে আমরা দেখলাম যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের স্মল চেঞ্জের জন্য চেঞ্জ ফাইন্ড করা যায় তাহলে তার স্ট্রাকচার কিরকম হবে সেটাও আমরা দেখলাম লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 যেরকম দেখছো তো সেটাকে যখন আমরা দেখলাম এটাও আমাদের কাছে একটুখানি ভজকটা খিচুড়ি বলে মনে হলো তখন মনে হলো যে একটুখানি স্মার্ট ওয়েতে আমরা মুভ করব তখন আমরা কি করলাম তখন আমরা ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম যেটাকে আমরা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বলছি that is to find the change of a physical quantity depending upon the change of other physical quantity ঠিক আছে এই ভিডিওটা ভালো করে দেখে নিও এরপরে আমরা ডেরিভেটিভের আরো মানে ফিজিক্সের অ্যাপ্লিকেশনের পার্টগুলোতে যাব পরপর ভিডিওগুলো দেখতে থাকলে বুঝতে পারবে